আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরেও কাছে, দেশেও প্রবাসে যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান স্মৃতির পাতা থেকে। অনুষ্ঠানের শুরুতেই সকলকে জানাই ঈদ মোবারক। ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি অনুষ্ঠান। দর্শক, দরুদে পাকের অগণিত ফজিলত রয়েছে। লট অফ ব্লেসিংস রিসাইটিং দরুদে পাক upon beloved Prophet sallallahu ta'ala alayhi wa alihi wa sallam. One of the benefit of reciting Durud-e Pak is যেমনটি বর্ণিত হয়েছে কনজুল উম্মাল কিতাবের মধ্যে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি দরুদ-এ পাক পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সুপারিশ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। হাদিসে পাকে বর্ণিত রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম। ইন্টেনশন অফ মুসলিম, ইন্টেনশন অফ বিলিভার ইজ বেটার দেন হিজ অ্যাকশন। সো লেটস মেক সাম গুড ইন্টেনশনস বিফোর ওয়াচিং দিস প্রোগ্রাম। ভালো ভালো কিছু নিয়ত করে নিন। সর্বোপরি একটি নিয়ত যেন আমরা করি আমাদের অন্যান্য নিয়তের সাথে, আর তা হচ্ছে এই শুরু থেকে শেষ পর্যন্ত জাস্ট ফর গেইনিং দ্য স্যাটিসফ্যাকশন অফ অলমাইটি আল্লাহ আমরা এই অনুষ্ঠানটা দেখব শুধুমাত্র লিল্লাহিয়াতের জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে ভালোবাসা, স্নেহ রাশি রাশি। দর্শক, একদিকে ঈদে যেমন আমরা আনন্দ করি, উল্লাস করি, বন্ধু বান্ধব নিয়ে আমরা মেতে উঠি, আত্মীয় স্বজনের বাসায় যাই বেড়াতে, বড়দের কাছ থেকে আমরা ঈদই নিয়ে থাকি যারা ছোট রয়েছি। ঈদ আসলে আমাদের আনন্দের বাঁধ ভেঙে যায়, আর সেই ঈদের আনন্দ কখনো কখনো মানুষের জীবনে ম্লান হয়ে যায়। স্মৃতির পাতা যখন আমরা আউড়ে বেড়াই, হঠাৎ করে যখন কোনো বেদনা বিধুর অতীত আমাদের মনে পড়ে যায়। জি হ্যাঁ, ঠিকই বুঝতে পেরেছেন, আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বেদনাময় স্মৃতি। দর্শক, কথায় আছে, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। কি সেই দুর্ঘটনা আর কেনই বা ঘটেছিল? একটি বেদনা বিধুর ঘটনা, প্যাথেটিক স্টোরি আমরা শুনব আজ। পাশাপাশি আমরা এও জানব যে কি ছিল সেই ঘটনার কারণ, যার কারণে একজন তর তাজা মানুষকে জীবন দিতে হলো। এর পাশাপাশি আমরা এও শুনব যে এমন অন্যান্য আরও কি কি ঘটনা ঘটে থাকে, তার মধ্যে থেকে একটি ঘটনাও আমরা শুনব। আজ স্টুডিওতে আমার সাথে উপস্থিত রয়েছেন মোহাম্মদ নিজামুদ্দিন আত্তারি। তার স্মৃতির পাতা থেকে আজ সেই বেদনাময় ঘটনা শুনব, যে ঘটনা স্মরণে আসলে আজও সে হঠাৎ করে আঁতকে ওঠে, তার হৃদয়টা ভারাক্রান্ত হয়ে যায়। আর সেই ব্যক্তিই বা কে ছিল, কি কারণ ছিল সেই ঘটনার, সব কিছু আমরা শুনব। চলুন তার কাছ থেকে, তার মুখ থেকে সেই ঘটনার আদ্যোপান্ত আমরা শ্রবণ করি, আর এই ঘটনা থেকে আমরা শিক্ষা অর্জন করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের আজকে স্টুডিওতে উপস্থিত অতিথির কাছে আমরা ফিরে যাই। আজকে আমাদের উপস্থিত রয়েছেন নিজামুদ্দিন কাদেরী, আমাদের নিজাম ভাই। তার জীবনে এমনই এক বেদনাময় স্মৃতি, যেই স্মৃতি আজও যদি তার স্মরণে চলে আসে তিনি ঘুমের ঘোরে আঁতকে ওঠেন। স্মরণে যখন আসে
তিনি নিজেকে ঠিক রাখতে পারেন না। কি ছিল সেই ঘটনা, চলুন তার মুখ থেকে আমরা শুনি। নিজাম ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকের এই ঈদের দ্বিতীয় দিনে আমরা উপস্থিত হয়েছি। ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি অনুষ্ঠান স্মৃতির পাতা থেকে। নিজাম ভাই, সেই স্মৃতির ঘটনা, যে ঘটনা আপনি আমাকে শুনিয়েছেন, সেই ঘটনা সম্পর্কে মাদানী চ্যানেলের দর্শক অধীর আগ্রহে রয়েছে সেই ঘটনা জানতে, যে আপনার জীবনে সেই ঘটনা কি এমন ঘটনা ছিল যা বেদনাময় স্মৃতি আজও আপনাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। আপনাকে ধন্যবাদ রফিক ভাই। দর্শক শ্রোতা সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। আমি নিজামউদ্দিন কাদেরি বলছি, ঢাকার মুগদা থেকে। আলহামদুলিল্লাহ, আমি ব্যক্তিগত জীবনে যদি আমার একটু পরিচয়টা একটু বিস্তারিত একটু জি শুরুতে একটু পরিচয়টা আপনি দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, আমি বর্তমানে একটা প্রাইভেট সার্ভিসের সাথে জড়িত আছি, একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি গুলশানেকে। আচ্ছা। আলহামদুলিল্লাহ, আমি সেখানে আছি, HR অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাজ করছি লাস্ট 12 ইয়ার্স থেকে। আর ব্যক্তিগতভাবে এটার পাশাপাশি আলহামদুলিল্লাহ আমি দাওয়াত ইসলামের যে মাদানী মহল, তো এখানে আমি ইনভলভ আছি। চেষ্টা করি অন্তত পক্ষে, আমার অফিস হচ্ছে সপ্তাহে 5 দিন, সানডে থেকে থার্সডে পর্যন্ত, ফ্রাইডে স্যাটারডে 2 দিন আমার বন্ধ থাকে। তো ওই বন্ধের দিনগুলা চেষ্টা করি অন্তত পক্ষে আলহামদুলিল্লাহ একটু নেকির কাজের সাথে নিজেকে ইনভলভ রাখার জন্য। মাশাআল্লাহ। জি, আমি আসলে সেই ঘটনাটাতে আমরা যেতে চাচ্ছি। জি আসলে ঈদের সনটা ছিল কোন সন যদি মনে থাকে? লাস্ট ইয়ার, হ্যাঁ 2021। আচ্ছা। আসলে ঈদের মুহূর্তে আমি আছি এখানে, কিন্তু যে বিষয়টা আমি শেয়ার করব খুবই প্যাথেটিক এবং বেদনাদায়ক একটা স্মৃতি আমাকে বলতে বলা হচ্ছে, খুব টাচি। আসলে যখনই এই বিষয়টা আমি ভাবছি যে শুরু করব, তখনই আসলে আমার হাত পা কেঁপে উঠছিল আর কি। বলার আগে আমি খুব ইমোশনাল হয়ে যাচ্ছি সত্যি কথা বলতে। কেননা রফিক ভাই, এটা হচ্ছে এমন একজনের বিষয় আমি বলবো যে আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড যারা ছিল, এর মধ্যে ওই ফ্রেন্ড ওয়ান অফ দ্য ক্লোজ ফ্রেন্ড, হ্যাঁ, ওর নাম হচ্ছে রাকিবুল হাসান জিতু। আচ্ছা, আমরা জিতু বলেই ডাকতাম। আসলে ওর সাথে আমার পরিচয় হচ্ছে, জিতুর সাথে যখন আমরা প্রাথমিক বিদ্যালয় থেকে অর্থাৎ প্রাইমারি থেকে যখন মাধ্যমিকে উঠব, তখন ওর সাথে আমার পরিচয়, জিতুর সাথে। এবং পরিচয়টা খুবই ইন্টারেস্টিং, একটু বললে হয়তো দর্শক শ্রোতাদের কাছে ভালো লাগতে পারে। যে আমরা প্রাথমিক অন্য একটা স্কুল থেকে, যখন শাহজাহানপুর রেলওয়ে হাই স্কুলের ছাত্র আমি, আমার মেট্রিক ওই স্কুল থেকেই দেয়া হয়েছে, যেহেতু আমি শাহজাহানপুরে থাকি। তো যখন আমরা অ্যাডমিশন টেস্ট, ভর্তি পরীক্ষা দিলাম, তো ভর্তি পরীক্ষার মধ্যে প্রায় 250 মতো স্টুডেন্ট ছিল, এবং 250 মধ্যে ওই রাকিবুল হাসান জিতু আমার ফ্রেন্ড, ও সেকেন্ড হয়েছে এবং আমি থার্ড হয়েছিলাম। মাশাআল্লাহ। তো তারপর থেকে যখন আসলে কাউন্টিংগুলো হচ্ছিল, যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এভাবে যখন হচ্ছিল, তখন প্রথম 1 থেকে 5-এর মধ্যে যারা ছিল, তো তাদেরকে আলাদাভাবে একটু সেলিব্রেশন দেওয়া হয়েছিল ওই স্কুল থেকে। তো ওই সেলিব্রেশন থেকে যেহেতু সেকেন্ড এবং থার্ডের বিষয় আসছিল, তখন তার সাথে আমার খুব ভালো একটা রিলেশনশিপ হয়ে যায়, বন্ধুত্ব হয়ে যায়। তো ঘটনাটা সেখান থেকে শুরু, ক্লাস 5 থেকে, মূলত 6 থেকে আর কি, 5 থেকে 6-এ যখন আমরা উঠবো, তখন থেকে প্রাইমারি মাধ্যমিক থেকে আর কি শুরু হয়েছে। তো আলহামদুলিল্লাহ ওই ফ্রেন্ড, কি বলবো, যে অনেকেই বলে থাকে যে যারা একটু দুষ্ট হয় না, যারা দুষ্টমি বেশি করে, তারা নাকি মেধাবীও হয়, খুব ব্রিলিয়ান্ট হয়। ডেফিনেটলি আমি এটা শুনেছি, বাট ওকে দেখে বা ওর সাথে চলাফেরা করার পর বাস্তবে আমার কাছে মনে হয়েছে যে আসলেই কি এরকম কিনা। আমার আরও বেশ কয়েকটা দুষ্ট ফ্রেন্ড একটু ছিল, যারা স্কুল লাইফে খুবই হই হুল্লোড়ের মধ্যে কাটাতো সময়। এটার মধ্যে কিছু যুক্তিগতও আছে। আচ্ছা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ওর সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। তো এইভাবে মোটামুটি আমরা 6 থেকে যে পরিচয়, 6 থেকে শুরু করে একদম SSC পর্যন্ত, অর্থাৎ মেট্রিক পর্যন্ত আমরা একসাথেই খুব ক্লোজ ফ্রেন্ডদের মধ্যেও আমার একজন ফ্রেন্ড ছিল। লাস্ট ইয়ারের ঘটনা, এমনিতে আসলে যখন আমরা মেট্রিক পরীক্ষা দিয়ে কলেজে যখন উঠে গেলাম, ও এক কলেজে ভর্তি হলো, আমি এক কলেজে ভর্তি হলাম। তারপর থেকে আস্তে আস্তে হয়তো যেভাবে আগে নিয়মিত দেখা শোনা হতো বা কথাবার্তা হতো, নিয়মিত যোগাযোগটা হতো, একটু দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। জি একটু দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। হয়তো সপ্তাহে 1 দিন বা মাসে 1 বার কথাবার্তা হতো, বাট নিয়মিত যোগাযোগ হতো ওর সাথে। আচ্ছা। তো তারপর আস্তে আস্তে যখন ইউনিভার্সিটিতে চলে গেল, একসময় ও চাকরি শুরু করে দিল, চাকরি নিল, আমারও চাকরি হয়ে গেল।
এক সময় বিয়েও হয়ে গেল, আমারও বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো আস্তে আস্তে হয় না যেটা হয় আর কি, গতানুগতিক, যে সময়ের মানে প্রেক্ষিতে হয়তো আমাদের মাঝে যেই নিয়মিত যে যোগাযোগগুলো হয় এগুলো আস্তে আস্তে একটু কমে যায় তুলনামূলকভাবে, কমে গিয়েছিল। তো আলহামদুলিল্লাহ চেষ্টা করতাম মেনটেন করার জন্য। তো যেটা আসলে বলতে চাচ্ছি আমি, যে লাস্ট ইয়ারের যে ঘটনা, আসলে রফিক ভাই এটা এমন এক ঘটনা ছিল যে খুবই আনএক্সপেক্টেড একটা ঘটনা, মানে চিন্তাও আসে না। আমার ওই ফ্রেন্ড রাকিবুল হাসান জিতু, তো ও জব করতো টাঙ্গাইলে, বাসা হচ্ছে শাহজাহানপুরে, রেলওয়ে কলোনিতেই থাকে। ওরা হচ্ছে এক ভাই এক বোন, মা বাবা এখানেই থাকে, শাহজাহানপুরে থাকে, কিন্তু চাকরি সূত্রে তাকে টাঙ্গাইল যেতে হতো। তো মাসে একবার চেষ্টা করতে সে অন্তত পক্ষে বাসায় আসার জন্য, মা বাবাকে টাইম দেওয়ার জন্য। তো লাস্ট ইয়ারের ঘটনা, সে যখন খুব সম্ভবত ঈদের 2-3 দিন পর, ঈদের মধ্যে আসার কথা ছিল কিন্তু সে ঈদের মধ্যে আসতে পারে কর্মব্যস্ততার কারণে ছুটি নিতে পারেনি। তো যাই হোক, ঈদের 2-3 দিন পর সে বাসায় বলেছে যে আমি বাসায় আসবো, তোমাদের সাথে থাকবো। তো রাস্তাঘাট ফাঁকা, ফ্রি বলতে গেলে ঈদের পর তো মোটামুটি অনেকটাই আমাদের ঢাকা সিটির যে রাস্তাঘাটগুলো বা পুরো বাংলাদেশের এই ওভারঅল চিত্র যদি আমরা দেখি, যে রাস্তাঘাট তুলনামূলক ফাঁকা থাকে। তো ও বাইক চালাতো, খুব ভালো বাইক, ও খুব এক্সপার্টই ছিল বলা যায়, খুব ভালো বাইক সে ড্রাইভ করতো। তো ঈদের 2 দিন পর টাঙ্গাইল থেকে যখন বাসার উদ্দেশ্যে মা বাবার সাথে একসাথে মিলে ঈদ করবে বের হইছে, বিকালের দিকে বের হইছে, বাসায় আসবে, কত রকমের তার স্বপ্ন ছিল, মা বাবার হাতের রান্না খাবে, এটা খাবে ওইটা খাবে, বউকে বলে রেখেছিল ওর পছন্দনীয় খাবারগুলো রেডি করার জন্য। একটা ছোট বোন ছিল, খুব এক্সাইটেড ছিল যে ভাইয়া আসবে অনেক দিন পর, সব কিছু রেডি। কিন্তু ফোনটা আসছে আমার কাছে তখন খুব সম্ভবত 8টা সাড়ে 8টার মতো বাজে। আমার এক ফ্রেন্ড ফোন দিল, একসাথে আমাদের অনেকটা বড় সার্কেল ছিল। তো আরেক ফ্রেন্ড ফোন দিল, ফোন দিয়ে আমাকে বলতেছে, নিজাম তুমি কোথায় আছো? আমি বললাম কেন, আমি তো একটু দূরে আছি। কেন, কী হয়েছে? পরে বলতেছে যে আমাদের ফ্রেন্ড জিতু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো শোনার পরে আসলে আমি প্রথমে বুঝি নাই কোন জিতুর কথা বলতেছো তুমি, কি রাকিবুল হাসান জিতু আমাদের ফ্রেন্ড? ও কান্না শুরু করছে যে হ্যাঁ ও মারা গেছে। তখন আসলে মানে মনে হয় কয়েকটা মুহূর্ত আমি চুপ ছিলাম যে কি বলবো। আসলে জিজ্ঞেস করলাম কীভাবে মারা গেছে, বলতেছে যে মোটরসাইকেলে টাঙ্গাইলে অ্যাক্সিডেন্ট করেছে। কিভাবে করলো? বললো ফাঁকা রোড ছিল, কিন্তু খুব সম্ভবত ব্রেকে প্রবলেম ছিল, যে হাতের ব্রেকটা ঠিকমতো কাজ করছিল না, বারবার মানে হঠাৎ করে বাইক অফ হয়ে যাচ্ছিল, হ্যাঁ ভাইব্রেট করছিল। এবং এমন একটা সময় যখন ঈদের মধ্যে প্রায় আশেপাশের যে গ্যারেজগুলো বন্ধ ছিল, যেখানে একটু সার্ভিসিং করবে এরকমও সুযোগ ছিল না। তো আশাবাদী ছিল রাস্তাঘাট ফাঁকা, হয়তো চলে আসতে পারবে, কিন্তু সুযোগ আর হয় নেই। পিছন দিয়ে অনেক বড় এক গাড়ি ওকে নাকি ধাক্কা দিয়েছে, এবং ধাক্কা দেওয়ার পরে ওইখানেই অন দ্য স্পটে ও মারা গেছে। তো যখন আমাকে বলা হলো তুমি কোথায়, ওর লাশ তো নিয়ে আসা হয়েছে। ঘটনা ছিল বিকালের দিকে, তো টাঙ্গাইল তো খুব বেশি দূরে না, এর মধ্যে ঢাকায় শাহজাহানপুরে ওর লাশ চলে আসছে। আমাকে যখন ফোন দিয়েছে আমি তখন সফরের মধ্যে ছিলাম, অনেক দূরে ছিলাম, এমন একটা মজলিসের মধ্যে আমি ছিলাম। তো জিজ্ঞেস করলাম মাটি কয়টায় দেয়া হবে, জানাজা কখন হবে? তো বলছিল যে খুব দ্রুত দেয়া হবে, হয়তো 9টা সাড়ে 9টার মধ্যে দিয়ে দেওয়া হবে। তো আমি চিন্তা করলাম যে চাইলেও আমি কোনোভাবে ওর ওইখানে 11টা 12টার আগে আমি পৌঁছাতে পারবো না। মানে খুব খারাপ লাগছিল যে আমার ক্লোজ ফ্রেন্ড, সবচেয়ে কাছের ফ্রেন্ড, বারবার ওর চেহারা আমার চোখে মুখে ভেসে আসছিল। যে ফ্রেন্ডের সাথে সর্বশেষ তাও হয়তো 1-1.5 বছর আগে যখন লাস্ট দেখা হয়েছে, একসাথে খাওয়া দাওয়া করেছি। এইজ কত, 35-36 হবে এরকম। মানে আমি কয়েকদিন সত্যি কথা বলতে ঘুমোতে পারি নেই, যে এটা কিভাবে সম্ভব, যে এত এক্সাইটেড, এত ট্যালেন্ট একজন ছেলে। ঠিক আছে মৃত্যু হবেই, এটা তো অনিবার্য শর্ত, প্রত্যেকেই যেতে হবে, তাই বলে এভাবে এত তাড়াতাড়ি। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, এই যে ঘটনা আমরা শুনছি, মানে সত্যি কথাই ঘটনাগুলো ফ্রেন্ড হচ্ছে আমাদের নিজাম ভাইয়ের, কিন্তু আমি যখন ঘটনাটা শুনছি মনে হচ্ছে যেন এই দৃশ্যপট আমারই চোখের সামনে ভেসে উঠেছে। এই যে মর্মান্তিক ঘটনা, বেদনা বিধুর ঘটনা, এই যে স্মৃতি, মানুষকে বলা হয়ে থাকে যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এখনও নিজাম ভাই অশ্রুসিক্ত হয়ে গেছেন, বলতে বলতে তিনি নিজেকে ব্যালেন্সে রাখতে পারছেন না।
এই যে দুর্ঘটনা, এটা কেন ছিল? হোয়াই, হোয়াট ওয়াজ দ্য রিজন বিহাইন্ড দিস ইভেন্ট, বিহাইন্ড দিস অ্যাক্সিডেন্ট? এই অ্যাক্সিডেন্টের পিছনে কি কারণ ছিল? কারণ ছিল অসচেতনতা, কারণ ছিল অসাবধানতা, আর এই অসাবধানতার কারণে দুর্ঘটনা ঘটে যায়। একটি মায়ের কোল খালি হয়ে যায়, একজন স্ত্রীর যে স্বপ্ন, স্বাদ, আহ্লাদ, ভালোবাসা, দুনিয়া থেকে বিচ্ছেদ ঘটে। কারণ কি ছিল? কারণ শুধু একটাই ছিল, অসাবধানতা। একজন বাইকার কিংবা একজন ড্রাইভার যখন সে ড্রাইভ করে, বিফোর ড্রাইভিং, বিফোর রাইডিং, অবশ্যই চেক করা উচিত যে আমার বাইকটা, আমার যে রাইড রয়েছে, যার উপর আমি রাইড করব, আমার যে গাড়ি রয়েছে যেটা আমি ড্রাইভ করব, তার ব্রেক ওয়েল আছে কি না, ব্যাটারিতে পানি আছে কি না, তার ইঞ্জিন অয়েল ঠিক আছে কি না, চাকার মধ্যে হাওয়া আছে কি না, বাতাস আছে কি না, আচ্ছা চাকার হুইলের যে নাট বল্টুগুলো রয়েছে সেগুলো লুজ হয়ে আছে কি না, সেগুলোকে টাইট দেয়া, চেক করা। এটা হচ্ছে একটা রুটিন চেক প্রত্যেকটা ড্রাইভারের জন্য, প্রত্যেক যে রাইডার রয়েছে, বাইকার রয়েছে, তাদের জন্য এটা হচ্ছে রুটিন চেক আপ। যতবার ঘর থেকে বের হবে, যতবার গন্তব্যে পৌঁছানোর জন্য স্টার্ট করবে ঘর থেকে, তাকে এটা চেক করা উচিত যে ব্রেক, ক্লাচ ঠিক আছে কিনা, সব কিছু, ইচ অ্যান্ড এভরিথিং, যা কিছু চেক করা বাঞ্ছনীয় সেগুলোকে চেক করা উচিত। এগুলো না করা হচ্ছে অসাবধানতা। আর এর কারণে, এই একটা দুর্ঘটনার কারণে মা বাবার সারা জীবন চোখ থেকে পানি ঝরে। পাশাপাশি আমরা যদি দেখি যে তাড়াহুড়ো, এটার কারণেও কিন্তু দুটো কারণে দুর্ঘটনা ঘটে। এক হচ্ছে অসাবধানতা, আর দ্বিতীয় হচ্ছে তাড়াহুড়ো। এ সম্পর্কে ইসলাম কি বলে সে সম্পর্কে আমরা শুনবো। তার আগে আবার আমি ফিরছি নিজাম ভাইয়ের কাছে। তার ব্যক্তিগত জীবনেও এমনই একটি ঘটনা ঘটেছে, কিন্তু তিনি সৌভাগ্যক্রমে মৃত্যুর দ্বার থেকে তিনি ফিরে এসেছেন, মৃত্যুর দরজা থেকে। সেই ঘটনাও যদি নিজাম ভাই মাদানী চ্যানেলের দর্শকদের সাথে আপনি সংক্ষেপে একটু বর্ণনা করতেন, তাহলে মাদানী চ্যানেলের দর্শক যারা রয়েছেন তাদের নিজ নিজ জীবনে চলার পথের পাথেয় হয়ে যেত। জি জি রফিক ভাই, এরকমই একটি দুর্ঘটনা আমার লাইফে ঘটেছে। আপনি নিজেও একজন বাইকার? জি 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 জি। তো এটাও লাস্ট ইয়ারের এই ঘটনা, গত বছরের এই ঘটনা। ঈদের 4-5 দিন পর আমরা এলাকার কিছু ভাইদেরকে নিয়ে, খুব ক্লোজ কিছু কাছের পছন্দের মানুষ ছিল এবং আমার ছোটো ভাইও ছিল সাথে, আমরা 15 থেকে 20 জনের মতো আমরা প্ল্যান করেছিলাম। আগের দিনেই প্ল্যান করা হয়েছে যে আমরা আগামীকালকে আমরা মাওয়াতে যাব, ওইখানে গিয়ে হয়তো একটু সুন্দর টাইম কাটাবো, একটু সময় কাটানো, মানে কর্মব্যস্ততার মাঝে একটু অবসর সময় বের করে একটু ঘুরতে যাওয়া। রাইট রাইট। তো সেরকমই প্ল্যান ছিল। তো যেইভাবে আমরা প্ল্যান করেছি ওইভাবে হচ্ছিল। আমরা দুপুরের দিকে বের হয়ে গিয়েছি, এমন একটা টাইমে আমরা বের হয়েছি, আমাদের উদ্দেশ্য ছিল বিকাল টাইমটা অন্ততপক্ষে যেন খুব সুন্দরভাবে একটা ভালো পরিবেশে আমরা কাটাতে পারি, কিছু খাওয়া দাওয়া করা, গল্পগুজব করা। তো যখন বের হলাম দুপুরে, পেটে ক্ষুধাও ছিল, আমাদের প্ল্যান ছিল যে আসলে আমরা মাওয়াতে গিয়ে খাবো। ওইখানে শুধু শুনি যে ইলিশ ভাজা, অনেকে ইয়াং ছেলেপেলেরা অনেকেই যাচ্ছে সেখানে। তো ভেবেছিলাম যে ওইখানে যাব, গল্পগুজব করবো, একটু টাইমটা সুন্দর টাইম কাটবে। ঈদের মধ্যে যেহেতু বাড়িতেও যাওয়া হবে না, সবাই ঢাকায় আমরা থাকবো, তো ওই চিন্তা থেকেই যাওয়া। তো মোটামুটি আমরা, আমাদের সাথে প্রায় 10-12টা মতো বাইক ছিল এবং প্রায় অলমোস্ট 20-র মতো আমরা ভাই ব্রাদার সবাই ছিলাম একসাথে। আচ্ছা। তো কি বলবো রফিক ভাই, সবাই খুব ভালোভাবেই চালাচ্ছিলাম, প্রায় পৌঁছে গিয়েছিলাম, কিন্তু যাওয়ার মাওয়ার কিছুক্ষণ আগে, জাস্ট 3-4 মিনিট আগে একদম কুলে গিয়ে, মানে বলতে পারেন যে তীরে এসে তরি ডোবানোর এমন একটা বিষয়। এবং কার লাইফে ঘটলো, কে করলো, তাও সেটা আমার লাইফেই ঘটেছে। এবং আমি বাইক চালাচ্ছি আজ থেকে প্রায় 6-7 বছর হয়েছে। আল্লাহর রহমতে বড় দুর্ঘটনা ঘটেনি এবং আমি খুবই সচেতন থাকি এই বিষয়গুলোতে, যে অন্তত পক্ষে হয় না যে, আমি তো দেখি যে খুব রাফ চালানো, বিশেষ করে ইয়াং ছেলেপেলে, ছোট ছোট ছেলেরা এখন আসলে কম্পিটিশন করতে চায়, তো খুব দ্রুত যেতে চায়। কি ছিল সেই ঘটনাটা? আমরা মূল ঘটনাটা একটু জি, যখন কাছাকাছি চলে গিয়েছিলাম, একদম দ্বার প্রান্তে যখন গেলাম, আমার পিছনে আমার এক ছোট ভাই ছিল, ও একটু মোটাকাটা ছিল, স্বাস্থ্য হেলদি ছিল। তো বাইকও
ভালোভাবেই চলছিল, 80-90 এরকম ছিল, কারণ আসলে হাইওয়ে রোড তো, সো সেখানে slow চালানো যায় না, আপনি বাইক ধরে রাখলেও 80-90 বিশেষ করে এক্সপ্রেস ওয়েগুলোতে Right. দেশে এবং বহির্বিশ্বে জি 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 সেখানে স্লো চালাতে গেলে পিছনের গাড়ি এসে ধাক্কা মারবে। এক্স্যাক্টলি। তো আলহামদুলিল্লাহ চলেও গিয়েছিলাম, একদম দ্বার প্রান্তে এসে হঠাৎ করে মানে আমি বুঝলাম না যে কেন এরকম হলো, মানে একটু অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে গিয়েছিলাম। পাশাপাশি বাইক তো চলছিল 90-তে প্রায়, তো হুট করে হঠাৎ করে আমি খেয়াল করলাম যে আমার সাইডগুলোতে যেই পাশ দিয়ে আমি ডান পাশ দিয়ে বাম পাশ দিয়ে চালাচ্ছিলাম, হঠাৎ করে খেয়াল করলাম যে বালি ছিল এবং ছোট ছোট পাথরের কণা ছিল, পাথর কণা এবং বালি। আমি তো জানি যে বালি এবং পাথর কণার মধ্যে ব্যালেন্স ঠিক থাকে না, দুর্ঘটনা ঘটতে পারে। এটা যখন আমি চিন্তা চলে আসছে আমার মাথার মধ্যে, বাট একদম কাছাকাছি, ইনস্ট্যান্ট আমি মানে ব্রেক ধরেও নিজেকে ব্যালেন্স করতে পারি নাই। সামনে যে চাকাটা ছিল ওই চাকাটা স্লিপ কেটেছে, এবং স্লিপ কেটে সাথে সাথে আমার পিছনে যে ভাই ছিল ও দূরে পড়ে গেল, আমিও বাইক থেকে। টোটাল মোমেন্ট ওয়াজ বিয়ন্ড ইওর কন্ট্রোল। এক্স্যাক্টলি। আসলে যখন হয় না বাইকের অ্যাক্সিডেন্টগুলো রফিক ভাই, এরকম অল অন এ সাডেন হঠাৎ করে ঘটে যায়, এবং আপনি চিন্তাও করতে পারবেন না যে কি হয়ে গেল। আসলে আমিও তো বড় কোনো দুর্ঘটনার সাথে ওরকম ছিল না, আল্লাহর রহমতে ওরকম কোনো দুর্ঘটনা ঘটেও নাই, কিন্তু এটা ছিল ফার্স্ট এক্সপিরিয়েন্স। তারপর যখন হলো আসলে ইনস্ট্যান্ট আমি কিছু বুঝতে পারি নাই, যে ভাবলাম হঠাৎ কী ব্যাপার, এরকম কেন হলো। তখন আমি আমার বাইকটাকে উঠাচ্ছি, যখন বাইকটা উঠাচ্ছি এবং পিছনে খেয়াল করলাম যে আমার ওই ভাইয়ের কিছু হলো কি না, দেখলাম ও মাথার মধ্যে একটু ব্যথা পেয়েছে। আর আমি যখন তাকালাম আমার দেখি যে হাত দিয়ে রক্ত পড়া শুরু হচ্ছে। আপনারা দুইজনেই পড়ে গেছেন? দুজনে পড়ে গিয়েছি বাইক থেকে, এবং বাইক স্লিপ করে অনেক দূরে চলে গেছে। তো আমি আসলে পড়ে গিয়েছি, আমি ব্যথা পেয়েছি, আমার এটা খেয়াল নাই, আমি ওইভাবে চিন্তা করছি না, আমি শুধু বাইকটাকে উঠাতে হবে। যখন বাইকটাকে আমি উঠাতে গেলাম তখন দেখি যে না, আমি উঠাতে পারছি না, অর্থাৎ আমার শরীরের ভারসাম্য পুরো একদম দুর্বল হয়ে যাচ্ছিলাম, এরকম মনে হচ্ছিল। হঠাৎ করে আমি খেয়াল করলাম যে আমার হাতের বিভিন্ন সাইড থেকে ব্লিডিং হচ্ছে, এবং শুধু তাই না, পায়ের বিভিন্ন জায়গায় আমার কেটে গিয়েছে। এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা ছিল, যেহেতু আমি দুপুরবেলা খাই নাই, প্ল্যান করছি ওইখানে গিয়ে খাবো, তো আমি মাথার মধ্যে, আমার হেলমেটটা খুব ভালো হেলমেট ছিল না, আমার হেলমেটটাকে আমার পিছনের ছোটো ভাইকে দিচ্ছি, আমি কোনো রকম একটা হেলমেট পরেছিলাম। এতে করে মাথার মধ্যে আমার যে চোটটা লেগেছে, তো লাগার পরে এখন দেখি যে মাথা ঘুরাচ্ছে। তো যখন মাথা ঘুরাচ্ছে, মানে ফার্স্ট এক্সপিরিয়েন্স যে বাইকের অ্যাক্সিডেন্টগুলো আসলে কীরকম হয়। তো যখন দেখি যে মাথা ঘুরাচ্ছে, সবাই তখন আমার পিছনেই ছিল, কাছাকাছি ছিল অন্যান্য বাইকগুলো, সবাই তো অবাক যে নিজাম ভাই পড়ে গিয়েছে। সবাই তখন আমাকে কোনো রকম উঠিয়ে পাশেই ভাগ্যিস একটা যে ফার্মেসি ছিল, লোকাল একটা ফার্মেসি ছিল, তো সেখানে আমাকে নিয়ে গেল। নেওয়ার পরে যখন বললাম যে অ্যাক্সিডেন্ট করেছে, তারা তো বুঝতেই পারছে যে ব্লিডিং হচ্ছে বিভিন্ন জায়গা দিয়ে। তো পরে বলতেছে যে এই জায়গাটাতে প্রতিদিনে কি অ্যাক্সিডেন্ট হয়। তখন আসলে আমি বুঝলাম যে আসলে শুধু আমি একা না, হয়তো বা ঘন ঘনই এই জায়গার মধ্যে ওই জায়গাটায় কোনো সমস্যা ছিল। মানে অনেক সময় হয় না যে রোডের আপনার সেখানে বেসিক্যালি যে এই যে নুড়ি পাথরের কথা বলেন, অনেক সময় রোডে যে স্লাইড থাকে সেটাও অনেক সময় পিচ্ছিল থাকে। হ্যাঁ, এমন কোনো কিছু ছিল? আসলে হয় কি, হাইওয়ে রোড ছিল, তো সেটা হাইওয়ে রোড দিয়ে তো ধরেন ওরকম কোনো কিছু ভাঙাচোরা নাই, মানুষ স্বাভাবিকভাবে চালাচ্ছেই যাচ্ছেই। কিন্তু হঠাৎ করে যদি সামনে কোনো কিছু চলে আসে না, মানে হয়তো একটা তো মানে অন্যান্য সাইডের আসলে ওই মানে সাইডটাই এরকম, যখনই আপনি চারপাশে তাকাবেন আপনার কাছে খুব আনন্দময় একটা মনে হবে আর কি, খুব খোলা বাতাস, সুন্দর রোড। তো এরপর কি হলো? এরপর যখন আমি ফার্মেসিতে আমাকে নিয়ে যাওয়া হলো, তখন তারা বলছিল যে, আমি বললাম যে আমার বমি আসতেছে, আমার মাথা ঘুরাচ্ছে। আমার মাথায় স্ট্রাক হয়েছে। তখন তো আসলে আমিও তখন বুঝি না, কিন্তু ডাক্তার ঠিকই বলছিল যদি আপনার বমি হয় এবং মাথায় কোনো কিছু হয় তাহলে এটা খুব ডেঞ্জারাস, এটা ভালো লক্ষণ না। আপনি এখনই যাবেন, এখনই আপনি ঢাকা চলে যান, ঢাকা মেডিকেলে যান, অথবা আপনি গিয়ে সিটি স্ক্যান করে নেন। তো তখন দেখলাম যে না, আসলে আমার খুবই খারাপ লাগছে, মানে হাত পা যে কেটে গেছে, আমার ওই দিকে কোনো মনোযোগ নেই, কিন্তু আমার যে মাথা সিরিয়াসলি ঘোরাচ্ছে, তখন আমি খুব ভয় পেয়ে গেলাম। এবং তারপর সাথে সাথে আমি আসলে বাইকে চলে যে আমি আবার সেই ঢাকা যাব, মাওয়া থেকে ঢাকা যাব, ওই ব্যালেন্স আমার শরীরে ছিল না। তো আমার তো একটা প্রাইভেট কার নিয়ে আমাকে, তখন আমার আর ছোটো ভাই ছিল, ও আর আমি একসাথে, আমরা এলাকার একটা ভাই ছিল আর কি, আমার ছোটো ভাই না, এলাকার একটা ভাই ছিল, তো ও আর আমি একসাথে কী করলাম, ঢাকায় চলে আসলাম। এসে একটা হসপিটালে গেলাম, যাওয়ার পরে সব ড্রেসিং করে দিল এবং বললাম যে এই ব্যাপার, সব কিছু ঘটনা খুলে বললাম। তখন সে আমাকে বললো ঠিক আছে, সিটি স্ক্যান করতে হবে। তো যাই হোক, আমি ওই দিন আর সিটি স্ক্যান করা হয় নাই। ওই দিন খুব আমি ছিলাম, খুব মানে উইক লাগছিল শরীর, সারাদিন খাওয়া দাওয়া নাই, তো ঘুমিয়ে গেলাম। আমি পরের দিন সকালবেলা আমি গেলাম, ধানমন্ডিতে গেলাম, ওইখানে পপুলারে গিয়ে আমি সিটি স্ক্যান করে নিলাম।
তো আল্লাহর রহমতে, আল্লাহ তাআলার দয়াতে, সবাইয়ের দোয়ায় হয়তো আল্লাহ তাআলা মানে বলা যায় যে মৃত্যুর দরজা থেকে আপনি একদম ফিরে কাছাকাছি এসেছেন। দর্শক, দরজা থেকে। এই যে ঘটনা শুনলাম আমরা পরপর দুটো ঘটনা, একটা হচ্ছে মানে ভাগ্যের যে নির্মম পরিহাস, ঠিক আছে আমি সাবধানতার সাথেই গাড়ি ড্রাইভ করছি, এক হচ্ছে অসাবধানতা আর এক হচ্ছে তাড়াহুড়ো। কিন্তু উনি এমন একটা রাস্তায় ড্রাইভ করছিলেন যেখানে গাড়ির বাইকের যে স্পিড রয়েছে সেটা একটু হাই করতেই হবে, একটু মানে স্পিডটাকে একটু আপ করতেই হবে, কেননা সেখানে স্লো করার কোনো উপায় নেই। এত তো সত্ত্বেও তিনি একটা বিষয়ে তিনি কনফেস করেছেন যে সেটা হচ্ছে ওনার হেলমেটটা অতটা স্ট্রং ছিল না যতটা হওয়ার কথা, যার কারণে মাথায় এই আঘাত লেগেছে। তো এটাও একটা, আমি বলবো যে এটাও একটা কেয়ারলেস, এটাও এক ধরনের কেয়ারলেস। আমার মনে হয় নিজাম ভাইও আমার সাথে একমত হবেন। তো আমরা এই অনুষ্ঠান শেষে একটা বিষয় আমরা এখান থেকে বুঝতে পারছি যে যত দুর্ঘটনাই ঘটুক না কেন তার পিছনে এক থাকে তাড়াহুড়ো, দ্বিতীয়ত হচ্ছে অসাবধানতা, কিংবা এটাকে আমরা বলতে পারি উদাসীনতা অথবা গাফিলতি। এই কারণগুলো আমরা দেখতে পাই। চলুন এ ব্যাপারে ইসলাম কি বলে আমরা সে সম্পর্কে কিছুটা জেনে নিই। ইসলামে কোনো কাজে তাড়াহুড়া পছন্দনীয় নয়, বরং সব কাজে ধীর স্থিরতা ও মধ্যপন্থা অবলম্বন করা মুসলমানের বৈশিষ্ট্য। আল্লাহর রসুল আজ্জাল্লাহ ওয়াসাল্লাহ তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সব কাজে ধীর স্থিরতা ও গাম্ভীর্য পছন্দ করতেন। সাহাবাই কেরামকেও এমনই শিক্ষা দিতেন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যখন নামাজের জন্য ইকামত দেয়া হয় তখন তোমরা ছুটি করে এসো না, বরং তোমরা গাম্ভীর্য সহকারে স্বাভাবিকভাবে হেঁটে আসবে। তারপর যতটুকু নামাজ ইমামের সঙ্গে পাবে পড়ে নেবে, আর যতটুকু নামাজের অংশ ছুটে যাবে সালাম না ফিরিয়ে দাঁড়িয়ে বাকি অংশটুকু পূর্ণ করে নেবে। বুখারী শরীফের হাদিস। তো আমরা দেখতে পাচ্ছি দর্শক যে নামাজের ক্ষেত্রেও তাড়াহুড়ো করতে নিষেধ করা হয়েছে। আর এখানে তো জীবন আর মরণের ব্যাপার রয়েছে। যখন একজন মানুষ গাড়ি চালায় তখন কিন্তু সে বাতাসের উপরে ভেসে বেড়ায়, আর সেক্ষেত্রে কতটুকু সাবধানতার প্রয়োজন রয়েছে। অনেক সময় আমরা বলে থাকি আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা বলে আমরা এমনভাবে ড্রাইভ করি, গাড়ি হোক বাইক হোক, যেন মনে হচ্ছে যে কিছুই ঘটবে না, এখন এই আল্লাহ ভরসা। এই ব্যাপারে ইসলাম কি বলেছে, তাওয়াক্কুল, চলুন সে সম্পর্কে আমরা জেনে নিই। হযরত সাইয়্যিদুনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আজ্জা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি কিভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করব, অর্থাৎ আমার উটনি ছেড়ে দিয়ে নাকি বেঁধে রেখে? যে উষ্ট্রি রয়েছে সেই উষ্ট্রি ছেড়ে দিয়ে আমি তাওয়াক্কুল করব নাকি বেঁধে রেখে? তদুত্তরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, প্রথমে তোমার উষ্ট্রিকে বাঁধো, অতঃপর আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করো। জামে তিরমিজি শরীফের হাদিস। দর্শক, এই যে আমরা কথায় বলি আল্লাহ ভরসা, আমি ড্রাইভ করব তার আগে আমি দোয়া পড়লাম না, তার বাইকের যে বিষয়াদি রয়েছে সে সম্পর্কে আমরা দেখলাম না, রুটিন ওয়াইজে যে চেক আপ রয়েছে সেই চেক আপ আমি করলাম না, দোয়া পড়লাম না, সাবধানতা অবলম্বন করলাম না, আর আল্লাহ ভরসা বলেই আমি ছুটে গেলাম একেবারে ঘোড়ার মতো, লাগামহীন ঘোড়ার মতো। এটাকে তাওয়াক্কুল বলে না। তাওয়াক্কুল বলে প্রথমে আপনি আপনার ঘরে তালা বন্ধ করুন, তালা লাগিয়ে দিন, এরপর আল্লাহ তাআলার উপর ভরসা করুন। দরজা খোলা রেখে আল্লাহ তাআলার প্রতি ভরসা হচ্ছে তাওয়াক্কুলের সাথে তামাশা করা। মাদানী চ্যানেল দর্শক ও শ্রোতার সময় আজ এখানেই শেষ। যেতে যেতে একটি মেসেজ আমরা এই অনুষ্ঠান থেকে আপনাদের উদ্দেশ্যে ড্রপ করতে চাই, আর তা হচ্ছে এই, যে কোনো কাজ করার পূর্বে, বিফোর ডুইং এনি কাইন্ড অফ ওয়ার্ক, বিফোর স্টার্টিং এনি কাইন্ড অফ ওয়ার্ক, ফার্স্ট অফ অল আপনি ঠান্ডা মাথায় ভেবে চিন্তে আপনি স্টার্ট করুন, চেক আপ করুন। যদি বাইক হয়, রাইড হয়, যে কোনো প্রাইভেট কার হয়, আপনি এটাকে চেক আপ করুন। চেক আপ করে আপনি দেখুন, তারপর আপনি স্টার্ট করুন। অর্থাৎ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সময় আজ এখানেই শেষ। আল্লাহ তাআলার প্রতি আমাদের ভরসা রাখতে হবে প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি ক্ষণে। আপনি অফিস যাচ্ছেন, আল্লাহ তাআলার প্রতি
ভরসা করে দোয়া পাঠ করে আপনি বের হন। ইনশাল্লাহ ঘরে ফেরার আগ পর্যন্ত আপনি সুরক্ষিত থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দর্শক, আজ এ পর্যন্ত। ইনশাল্লাহ আগামীকাল আরও একটি বিষয় নিয়ে আমরা উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈদ উদযাপন করুন, তবে সাবধানে। সবাইকে আরও একবার ঈদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।